আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়, সতীর্থদের হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন সম্পন্ন। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা, আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতরে আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র। পুনর্বাসনের উদ্যোগ। এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। সহকর্মী স্বজনদের চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় অনন্ত অসীমের পথে যাত্রা করলেন ফায়ারম্যান সোহেল রানা। মঙ্গলবার সকাল 11টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নেওয়া হয় কিশোরগঞ্জের ইটনায়। অশ্রু সজল চোখে ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া। হৃদয়ের হাহাকার নিয়ে সোহেল রানাকে স্মরণ করেন সহকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেওয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মঙ্গলবারের আকাশটা সকাল থেকেই ছিল মেঘলা। তবে অ্যাম্বুলেন্সে করে মৃত্যুহীন প্রাণ সোহেল রানা যখন আসেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে, অঝোর ধারায় ভেঙে পড়ে আকাশের কান্না। সহকর্মীদের চোখ তখন ছলছল, অশ্রু চিকমিক করছে উপস্থিত সবার চোখেই। কথা ছিল জানাজা হবে সদর দফতরের খোলা চত্বরে, কিন্তু বৃষ্টি মাথায় সবাই কাতারবদ্ধ দাঁড়িয়ে যান বিশাল গ্যারেজের নিচে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সোহেলের সহকর্মী ও স্বজনরা। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানানো হয় সোহেল রানার ভাই উজ্জ্বল মিয়াকে। তার আবেগ, তার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান উজ্জ্বল, চান প্রার্থনা, দোয়া। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। 1994 সালে জন্ম নেয়া সোহেল মাত্র 3.5 বছরের চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ অনুজ সবার হৃদয়। আর তাই তার এই অকাল বিদায়ে আবেগতাড়িত সবাই। পেশাদারিত্বের আড়ালে চোখের জল চাপা দিতে পারলেও হৃদয়ের হাহাকারটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কথায়। সোহেল যে কাজ করছে সেটা সারা বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখার উচিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ মনের ভিতরে অনেক কষ্ট। সোহেল ছিল আমার বেস্টম্যান। আমরা একটু ট্রেনিং করছি, কি হারাইছি আমরা এটা আসলে বলার বাহুল্য। আমরা কাজ করতে আমার কোনো ভাষা নেই। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। মাত্র 25 বছর বয়সে সোহেলের চলে যাওয়াতে আক্ষেপ, কষ্ট এবং বেদনা থাকলেও তার এমন বীরত্বপূর্ণ কাজ যুগ থেকে যুগান্তরে সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুর পাঠানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার 2 দেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সের আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে নৃশংস এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী।
অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আগুন দিয়ে ঝলসে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি শ্বাসনালী সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করে তার চিকিৎসায় গঠিত 9 সদস্যের মেডিকেল বোর্ড। 20 মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান ডাক্তার সামন্তলাল সেন। কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপরেই হয় নুসরাতের অস্ত্রোপচার। সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া দুই পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। এদিকে মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়, সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একটা শিক্ষার্থী যদি তার নিরাপত্তা যদি না থাকে, পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষার হলে আমার মেয়েকে আমার বোনকে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, তাহলে এর থেকে বড় বর্বরতা, নৃশংসতা, এর থেকে বড় নিরাপত্তাহীনতার আর কোনো জায়গা থাকতে পারে না। আমরা আশা করব এই মামলাটি যাতে খুব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, যেই হোক সে তাকে আইনের আওতায় আনতে হবে। ইনশাল্লাহ আমরাও আশা করছি আইনের আওতায় আসবে। গত 27 মার্চ মামলা করে নুসরাত রাফির পরিবার। গ্রেফতার করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তের অনুসারীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটককৃতদের মধ্যে 4 জনকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর এক সহপাঠীকে আটক করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার 7 জনের মধ্যে 4 জনকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নূর হোসেন, কেফায়েতুল্লাহ, আলাউদ্দিন ও শাহিদুলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ জানায়, গত শনিবারে রাফির উপরে চালানো অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবারে রাফির বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেছিল সোনাগাজী মডেল থানায়। এরপর গত মধ্যরাতে সেই এজাহার পরিবর্তন করে 8 জনের নাম উল্লেখ করে পুনরায় আবার এজাহার দায়ের করা হয়। সেই এজাহার নামীয় আসামির মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় এই প্রধান কর্মকর্তা। আমরা তদন্ত করে বলতে পারবো যে কারা কারা জড়িত। আমাদের একটু তদন্ত করার সময় দেন, আমরা ইনশাল্লাহ সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এই মামলাতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে স্যার, আমি আরেকটু পরিবার এবং সবার সাথে বসে আমি আরেকটা কপি পাঠাচ্ছি। তো সেই প্রেক্ষাপটে এই ক্ষেত্রে কয়েকজন স্পেসিফাইড কিছু নাম আসছে। অন্যদিকে এই ঘটনায় দফায় দফায় তার সহপাঠীদেরকে ডেকে এনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। আমরা তো এরকম আশা করি না, পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অনেক ভালো করে, এখন তো মাঝখান দিয়ে এরকম কি করবে, এখন ডাকতে আসতে হচ্ছে। এখন ওরা কি জন্য ডাকতেছে ওরা না জানে, আমরা তো এগুলো কিছু বুঝি না। এদের মধ্যে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গত 27 মার্চের সিলতানের ঘটনায় আগেই জেলে রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সকালে ফেনী শহরে একটি মানববন্ধন করেন নারীদের একটি সংগঠন। তাদের দাবি দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নরসিংদীর রায়পুরায় পুরনো বিরোধের জের ধরে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে একই পরিবারের 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার লোচনপুরে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আগুনের ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেনি এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সম্প্রতি নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুফু। অগ্নিদগ্ধরা হলো রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি, সুইটি, মুক্তামণি এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন্নেসা। তবে কিভাবে আগুনের ঘটনা ঘটলো সে সম্পর্কে কিছু বলতে পারছে না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই দিক ধরে গেছে একটা বাচ্চা আর ওই দিক গেছে একটা মহিলা, এখানে বলছে যে আগুন লাগছে। আগুন লাগার পরে হয়তো এখানে ফায়ার সার্ভিসের গাড়িও আসছে। ফায়ার সার্ভিস আসছে বলে কোনো আগুন টাগুন দেখে নাই, তারা বলে আবার উল্টা গালাগালি করে গেছে। তো আগুন আইলো, এখানে কয় মানুষে পড়ছে নাকি হারা নিজে পড়ছে না আমরা জানি না। অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনের ঘটনা শুনে তারা ওই বাড়িতে গিয়ে কিছু কাপড়ে আগুন দেখে সাথে সাথে নিভিয়ে ফেলে, তবে কাউকে বাড়িতে পায়নি। ভিতরে গিয়ে দেখি কিন্তু আগুনের গন্ধ আসে। তারপরে পিছনে ঘুরে গেলাম, পিছনে গিয়ে দেখি একটা রুমের মধ্যে এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। তবে অগ্নিদগ্ধদের দাবি, ঘরের বাইরের থেকে দরজা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে কেরাসিন আর পেট্রোল ডালছে, আর চতুর্দিক দিয়ে সবাই দাঁড়া রয়েছে যাতে এরা না বাড়িতে পারে। তারপরে এটা ডালার পরে আগুন করছে, আগুন করার পরে আবার বোমা মারছে। আর আমার বাবার কোনো ভাইও নাই, শুধু একলা, মানে বাবা মারার পর আমরা সব মিলে মারা তারা এই জমি বুক করবো। 4 জনের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট জন, যে 11 বছর বয়স, তার শরীরে 15% পুড়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং, তার পুরো ফেসটা পুড়ে গেছে, এমন সিভিয়ার ইনহেলেশন ইনজুরি, তার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। সো তাকে আমরা খুবই আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত নেমেছে পুলিশ। এখানে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে ভিকটিমদের সাথে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের আরো তথ্য প্রমাণ নিতে হবে, বিস্তারিত আরো তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, নরসিংদী। প্রবাসের সময় আরো থাকছে। এবার গুড়িয়ে দেয়া হলো তুরাগপাড় দখল করে গড়ে তোলা বিনোদন কেন্দ্র। জব্দ করা পাথর বালু কোটি টাকারও বেশি মূল্যে নিলামে বিক্রি। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। মাছ নদীতে 13 ও 14 নম্বর পিলারের উপর বুধবার বসানো হবে এই স্প্যানটি। 2 প্রান্ত মিলিয়ে 10ম এই স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিপোর্ট এসান জুয়েলের। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত নদীতে স্প্যান রয়েছে 9টি, এর মধ্যে 8টি স্প্যানই জাজিরা প্রান্তে। এই প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বাকি যে একটি স্প্যান মাওয়ার 3 ও 4 নম্বর পিলারে বসানো আছে, এটি মূলত সাময়িকভাবে রাখা এখানে। 5 ও 6 নম্বর পিলারের কাজ পুরো শেষ হলে এই স্প্যানটি সেখানে সরিয়ে নেওয়া হবে। সুখবর হলো, এবার মাওয়া প্রান্তে প্রথমবারের মতো নির্ধারিত পিলারে বসতে যাচ্ছে স্প্যান। নদীর 3 নম্বর মডিউলের 13 ও 14 নম্বর পিলার দিয়ে এখানে শুরু হবে স্প্যান বসানোর কাজ, যা ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে জাজিরার দিকে। মাওয়া প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই 2টি স্প্যান তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এপ্রিলে আমাদের 2 মিনিমাম হওয়া উচিত, আর বেশিও হতে পারে, কারণ আমাদের সেকেন্ড আর একটা ট্রাস, ইরেকশনের ট্রাস আমাদের আসছে, এটা দিয়ে ধরে রেখে ওয়েল্ডিং করে যেটা রেখে, ওয়েল্ডিংটা করতে ধরে রেখে অনেক সময় লাগে। তো সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এটা পারে নাই। তো আমরা এপ্রিলে আমাদের আরও বেশি টার্গেট। এ লক্ষ্যে যে স্প্যানটি বসানো হবে সেটি তুলে দেওয়া হয়েছে 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেনে। অন্য সময় মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা স্পেন বয়ে নিতে পাড়ি দিতে হতো প্রায় 6 কিলোমিটার পথ, তাই আগের দিন রওনা দিত ক্রেন। এবার নদীর পাড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মাওয়া প্রান্তে স্পেন বসানো হবে বলে যেদিন তোলা হবে সেদিন সকালেই এটি নিয়ে রওনা হবে ক্রেনটি। এই 10ম স্পেনটি বসানোর মধ্য দিয়ে নদীতে দৃশ্যমান করা সম্ভব হবে পুরো 1.5 কিলোমিটারের সেতু, অর্থাৎ 6.15 কিলোমিটার পদ্মা সেতুর মধ্যে দৃশ্যমান হবে 4 ভাগের 1 ভাগ। তবে নদীতে এখনও 10টি পিলার দৃশ্যমান থাকায় বাকি 3 ভাগ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল,
সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। শুধু প্রকল্প পরিচালক নন, সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সপরিবারে প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। চলতি অর্থ বছরে 20তম সভায় মিরেরসরায়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও আখাউড়া সিলেট নতুন রেলপথ নির্মাণ সহ 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 18,191 কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত এডিপির 47.24% বাস্তবায়ন হয়েছে। তিনি জানান, গেল মাসে দেশে মুদ্রাস্ফীতি ছিল 5.55%। মূল্যস্ফীতি মার্চ মাসে 5.55, মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন হার 47.24। অন্যান্য অফিসারও যারা আছে তারাও দেখা যায় প্রায় থাকে না, বা থাকলে পরিবার নিয়ে থাকে না। পরিবার নিয়ে না থাকলে হয় কি, সে একটা সবসময় ঢাকায় থাকার তার একটা মনের মধ্যে টান থাকে, এই জন্য কাজ সাফার করে। তো উনি বলছেন যে এটাকে একটু চাপ দেন যাতে করে এরা বউ বাচ্চা নিয়ে সঙ্গে থাকে। সিলেটে বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ ও মানিকগঞ্জেও বজ্রপাতে আরও 2 জন মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ধোপড়িয়া হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জিতু মিয়া, রাজন মিয়া ও আনোয়ার হোসেন মারা যান। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে চেলা নদীতে বালু পাথর উত্তোলন করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বজ্রপাতে আলী হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়। আহত আরও 2 শ্রমিককে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মানিকগঞ্জে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। আত্মসমর্পণ না করলে কোনো চরমপন্থী রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাবনায় প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে আস্থার অভাবে যারা আত্মসমর্পণ করতে পারছে না, তাদের জন্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা আর্ট বাবু। পাবনা থেকে ওমর ফারুকের রিপোর্ট। 1999 সালের পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ, এবারও শেখ হাসিনা সরকারের হাত ধরেই। বেলা গড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড়ো হন 4টি নিষিদ্ধ সংগঠনের প্রায় 600 সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয়। আত্মসমর্পণকারীদের পক্ষে বক্তৃতায় চরমপন্থী নেতা আর্ট বাবু জানান, আস্থার অভাবে তাদের কিছু সদস্য ইচ্ছা থাকার পরও আত্মসমর্পণ করেননি। সরকার আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আজকে ডেকে এখানে আত্মসমর্পণ করিয়ে ছেড়ে দিবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের ছোট ছোট সমিতি কিংবা সংস্থার মাধ্যমে আমরা নিজেরা আত্মনির্ভরশীল হব। পুলিশ মহাপরিদর্শক বলছেন, আত্মসমর্পণের দরজা বন্ধ হয়ে যায়নি। আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন না। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। চট্টগ্রামে কথিত বড় ভাই কালচারের দ্বন্দ্বে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। প্রেমের বিরোধকে কেন্দ্র করে কিশোরদের অন্যায়কে আশ্রয় দেয় কথিত বড় ভাই লোকমান প্রতিপক্ষ সাইফুল গ্রুপের হাতে নিহত হয়। এর 24 ঘন্টার মধ্যেই সাইফুল নিহত হয় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে। এদিকে গত বছরও 3 জন নিহত হয়েছে জানিয়ে বড় ভাই কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ।
বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দিন ধরে চট্টগ্রামে বড় ভাই কালচারের বিষয়টি আলোচনায় আসছিল। সবশেষ রোববার রাতে কিশোর প্রেমের জের ধরে বাকলিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারা যায় গোলপাহাড় এলাকার বড় ভাই লোকমান হোসেন। আর এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বাকলিয়া এলাকার বড় ভাই সাইফুলকে। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু হয় সাইফুলের। এই ঘটনার সংক্রান্তে আমরা যা যা আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। কিশোরদের সমস্যার সাথে এক গ্রুপের বড় ভাই এবং আর গ্রুপের বড় ভাই তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে গেল। ওনার বাসার সামনে একটা ঘটনা হয়েছে, উনি হয়তো ওইখানে গেছে যে মানে এই জিনিসটা কি ওটাও উপলব্ধি করার জন্য, কিন্তু আসলে উনি এটার সাথে কোনোভাবে জড়িত না। আমার ভাই তো ক্রস ফায়ারের মামলার আসামি না, কেন আমার ভাইকে এরকম ক্রস ফায়ার দেওয়া হলো? অনুসন্ধানে বের হয়ে আসছে নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল অনিক নামের আরেক কিশোরের, কিন্তু ওই ছাত্রী অনেকের সাথে সম্পর্ক ছিন্ন করে আরেক কিশোরের সাথে প্রেমে জড়িয়ে পড়লে এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিজের অনুসারীদের ছাড়িয়ে আনতে লোকমান বাকলিয়ায় গেলে এই খুনের ঘটনা ঘটে। সাইফুল লোকমান ওদের বাসায় যাওয়ার পরে পরে দোতলা থেকে গুলি মারছে, ওর মাথার মধ্যে গুলি, তেমন শব্দ হয় নাই। বিচারটা চাই, কি অন্যায় করেছে, কি অপরাধ করছে আমার ছেলে। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করেছেন চট্টগ্রামে এই বড় ভাই কালচারের জন্য একের পর এক অপমৃত্যুর ঘটনা ঘটছে। জয়কে যখন আটক করে অনিকের দল, তখন জয়ের সিনিয়র হিসেবে এখানে লোকমান এবং তার লোকজন গোলপাহাড় এলাকা থেকে আসে। আবার অনিকরা যখন দেখতে পারে যে এখানে সিনিয়র গ্রুপ চলে আসছে, তাদের সাথে সাথে সে সাইফুলদেরকে বলে, তখন আবার সাইফুলের গ্রুপটা এখানে অ্যাড হয়ে যায় এবং মার্ডারের ঘটনাটা ঘটে। এর আগে গত এক বছরে এ ধরনের বড় ভাই কালচারের কারণে অন্তত 3 কিশোরের মৃত্যু হয়েছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। বেপরোয়া হয়ে উঠেছেন ঢাকার রাস্তায় মোটরসাইকেল চালকেরা। সিগন্যাল কিংবা যানজট কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না তারা। ট্রাফিক পুলিশ বলছে অন্যের তো বটেই, নিজের নিরাপত্তার জন্যও সচেতন হওয়া উচিত মোটরসাইকেল চালকদের। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দাঁড়িয়ে আছেন ফুটপাতের ওপরে, কিন্তু কেন এমন স্বেচ্ছাচারিতা তা জানতে চাওয়া মানা। এটা তো মানে ফুটপাত, আপনি মানে ফুটপাতে হাঁটেন কেন? কল্যাণের ফুটপাত। কোন জায়গায় ফুটপাত? কিন্তু ফুটপাত। আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? হু হ্যাজ গিভেন টু ইউ পারমিশন উইথ মি? আপনি আগে আমাকে দাঁড়িয়ে আছেন, সিটি কর্পোরেশন আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে বলছি আপনি অফিসে বসে ইন্টারভিউ নেন। অন্যায় আপনি করতেছেন, এখন আপনি আমার সময় নষ্ট করতেছেন। আপনি ফুটপাতে দাঁড়াইছেন কেন? আপনি এখন দাঁড়ায় থাকার কথা, আপনি অফিসে যান। ফুটপাতে যারা মোটরসাইকেল চালান তাদের এমন অন্যায় আচরণ পথচারীদের সহ্য করতে হচ্ছে নিয়মিতই। আমরা হাঁটি, আমাদের সাথে প্রায় হচ্ছে, তাদের সাথে প্রতিবাদ করতে হলে তারা উল্টা পাল্টা কথা বলে, পিছন দিয়ে এসে হর্ন দিচ্ছে অবিরত, এবং অনেক সময় ধরেন যে উল্টা আরো চিৎকার চেঁচামেচিও করে। যদিও দেশের সর্বোচ্চ আদালত বহু আগেই আদেশ দিয়েছেন ফুটপাতে মোটরসাইকেল চালানো যাবে না। এজন্য ফুটপাতগুলোও তৈরি করা হয়েছে বিশেষভাবে, কিন্তু কে শোনে কার কথা? গাড়ি সাইডে ছিল তো সেই জন্য আর কি উঠছিলাম আর কি, একটু তারাও আছে। হ্যাঁ অবশ্যই অন্যায়। ফুটপাতে আসলেন আর কি, চরম জ্যাম, অনেক 1 ঘন্টা বসেছিলাম পিছনে। অবশ্যই তারার কারণে। বাস, থ্যাংক ইউ। ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে যেরকম লোহার খুঁটি লাগিয়েছে ডিএমপি, কিন্তু 1 খুঁটি সারি থেকে অন্য খুঁটি সারির যে দূরত্ব, সেই দূরত্ব মাঝে মাঝে উঠছে, দ্বিচক্রে যান। আমরা যে বাসে উঠবো, কর্নার দিয়ে একটার পর একটা মোটরসাইকেল এমনভাবে যাচ্ছে, ওনারা 50 থেকে 60টা মোটরসাইকেল, তো আমরা উঠতে পারতেছি না। ইভেন আমাদের হাঁটার জায়গা দিয়ে বাইকগুলা ক্রস করে। শুধু কি ফুটপাত না তো, একে বেঁকে উল্টো পথে বাইক চলছে দ্রুত বেগে। 4টা মামলা খাওয়ার পরও সে উল্টো চালাচ্ছে স্যার গাড়ি এখনো পর্যন্ত। কেন আমি আপনাকে বলতে ভাই উল্টা দিয়ে না, আমি বলবো কেন? আপনার বিবেক আমার পুলিশ কতজন আছে, আমি সবাইকে বলতে পারবো? এমনকি আইন মানতে বাধ্য করার কথা যাদের, তারাও ভাঙছেন আইন। থানা থেকে আপনি তো? আচ্ছা, থানা থেকে এসে আসলে মূলত আমি আননিছি আর কি। নিজের লেন ভাঙা তো বটেই, বামের রাস্তা বন্ধ করেও দাঁড়িয়ে থাকেন মোটরসাইকেল চালকেরা। বেপরোয়া এই চলাচলের কারণে সমস্যা পোহাতে হচ্ছে অন্য যানবাহনের চালকদেরকে। আগে যাওয়ার জন্য ওরা দৌড়ায়, খালি থাকে গাড়ির গ্লাস ভেঙে ফেলায়। এই যে সাইডে আস্তে সার্পকের মতো ঢুকাই দেয়, দাপ করে ব্রেক মারতে হয়। যদিও পুলিশের এই কর্মকর্তার দাবি, পরিস্থিতি অনেকটা উন্নত হলেও নিয়ম ভাঙার প্রবণতা বন্ধ হয়নি। এক ইন্টারসেকশন থেকে আরেক ইন্টারসেকশনের মাঝে প্রতিরোধে আমাদের জনবল কিন্তু খুব একটা বেশি না। মোটরসাইকেল চালকগণকে অনুরোধ করব যে আপনারা রাস্তা দিয়েই গাড়ি চালাবেন নিয়ম মেনে। রাস্তায় নিয়ম ভাঙার পক্ষে বাইকারদের সেই পুরনো অজুহাত, হাতে সময় কম। তাই সময়ের দৌড়ে যখন জীবনের মায়াও তুচ্ছ হয়, তখনই ঘটছে দুর্ঘটনা।
আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের ওপর দিয়ে শুধু পথচারীরা অবাধে চলাচল করছে তা নয়, বিমান অবতরণের সময় হাত দেখিয়ে থামার সংকেতও দিচ্ছে তারা। বিমানবন্দরে গাইড ওয়ালের বিভিন্ন অংশ ভাঙা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। রানওয়ের কাজ শেষ হওয়ার পর 2017 সালের শেষ দিক থেকে এখানে আন্তর্জাতিক রুটের বিমানও চলাচল করছে। কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। বিভিন্ন অংশে গাইড ওয়াল না থাকা ও কিছু অংশ ভাঙা থাকায় রানওয়ে দিয়ে অবাধে পারাপার হচ্ছেন স্থানীয়রা। আর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখের সামনেই হচ্ছে এসব। 10 টাকা করে দিতে হইতো আমাদের। আমি এখান দিয়ে সব সময় চলাফেরা করি, স্কুলে যাই। আর এসব দৃশ্য ধারণ করতে দেখে সময় সংবাদের প্রতিবেদককে বাধা দেয় এক আনসার সদস্য। পরে কৌশলে আনসার সদস্যকে প্রশ্ন করলে গাইড ওয়াল না থাকাকেই দায়ী করেন তিনি। পরে ইয়া করবে আর কি, ওয়াল হবে সব দিকে, তখন পার হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। চারিদিকে ওয়াল নেই, ছেলেরা আসা যাওয়া করে এই পার থেকে ওই পারে, এইগুলো আছে, কিন্তু এইগুলার সম্পূর্ণ আমাদেরকে সতর্কতার সাথে চেক করে বন্ধ করতে হবে। সব সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন এই সংসদ সদস্য। আমি বিশ্বাস করি সিভিল এভিয়েশন খুব দ্রুত সেই সীমানা প্রাচীর নির্মাণ করার মধ্য দিয়ে সেখানকার সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তারা রক্ষা করবে। প্রতিদিন ঢাকা কক্সবাজার আকাশপথে যাতায়াত করছে বিভিন্ন বিমান সংস্থার 9টি ফ্লাইট। এছাড়া সপ্তাহে 3 দিন ঢাকা চট্টগ্রাম রুটে যাতায়াত করছে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। সময় সংবাদ, কক্সবাজার। মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া এবং বিমানগামী বিদেশগামী কর্মীদের মেডিকেল ফি বাড়ানোর কারণে অভিবাসন ব্যয় বেড়েছে বলে দাবি করেছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বায়রা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এই দাবি করেন সংগঠনের সভাপতি বেনজির আহমেদ। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার গামকা সম্প্রতি তারা আরও এক ধাপ মেডিকেল ফি বাড়িয়েছেন। তারা মেডিকেল ফি এখন করেছেন 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,500 টাকা। সম্প্রতি আন্তর্জাতিক বিমানের 80% থেকে 100% টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় আমাদের প্রস্তাব হলো গামকা কর্তৃক অযাচিত মেডিকেল ফি বৃদ্ধি না করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। বিমান ভাড়া বৃদ্ধি রোধকল্পে ওপেন স্কাই পলিসি অতি দ্রুত ঘোষণা করা যেতে পারে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্ট পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কৃষি ভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর খালগুলো উদ্ধারে শিগগিরই টাস্কফোর্স সভায় একটি মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে। জলাবদ্ধতার জন্য না হওয়ার জন্য আমরা সম্ভাব্য সকল ব্যবস্থা নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের সাথে বেশ কয়েক দফায় আমরা মিটিং করেছি এবং তাদের যে সমস্ত প্রিকশন এবং যে সমস্ত মিজার নেওয়ার দরকার তা নিচ্ছে। অনেকগুলা খাল এবং লেককে এর মধ্যে দূষণ মুক্ত করা এবং পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম নেওয়া আছে। টাস্কফোর্সে আমাদের এরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি। এখন আগামী মিটিংয়ে আমাদের মধ্যে থার্ড বার ডিসকাশন হবে এবং অ্যানালাইসিস হবে। থ্রু দ্য অ্যানালাইসিস উই কুড রিচ এ কনসেনসাস, তাইলে আমরা মাস্টার প্ল্যানটাকে ফাইনাল করব। আমে ক্ষতিকারক রাসায়নিক প্রতিরোধে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে আমের আড়তগুলো মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, আদালতের আদেশ বাস্তবায়ন হলে কেমিক্যাল মুক্ত আম নিশ্চিত করা সম্ভব হবে। বিষমুক্ত আম নিশ্চিতে 10 বছর আগে আমবাগান এবং বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। এই আদেশের পর প্রশাসন তৎপর হলেও আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানো বন্ধ হয়নি। আবারও আসছে আমের মৌসুম।
মঙ্গলবার সেই রিটের ধারাবাহিকতায় এবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। রাজশাহী অঞ্চল সহ যেখানে যেখানে আমের বাগান আছে সেখানে আমের বাগানগুলোতে পুলিশ মোতায়েন করার জন্য যেন কোনো ক্ষতিকর কীটনাশক, রাসায়নিক দ্রব্য যেন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে না পারে, যেটা শরীরের জন্য ক্ষতিকর হয়। একই সঙ্গে আমের আড়তগুলোতেও যাতে রাসায়নিক মেশাতে না পারে তা মনিটরিংয়ে পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং বিএসটিআইকে নির্দেশ দেন আদালত। আইজিপি, ডিজি র্যাব এবং বিএসটিআইকে যে বাজারে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে ফলের বাজার আছে এবং গুদাম আছে সেই জায়গাগুলোতে সার্ভিলেন্স টিম পাঠানো এবং মনিটরিং করা, যাতে সেখানে কেউ আম পাকানোর জন্য বা ফল পাকানোর জন্য কেউ কেমিক্যাল ইউজ করতে না পারে, এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার চাঁপাইনবাবগঞ্জে 32,000 জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন, আর 18,000 হেক্টর আম বাগানে রাজশাহী লক্ষ্যমাত্রা 2,13,000 মেট্রিক টন আম। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 53 বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু আবাসন সংকট নয়, খাবারের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া হলগুলো নিজেদের দখলে রাখতে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। এতে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 1966 সালে প্রতিষ্ঠার পর 53 বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুরো আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। 27,000 শিক্ষার্থীর আবাসন চাহিদা মেটাতে ছেলেদের 8টি ও মেয়েদের 4টি হলে মাত্র 5,000-এর মতো শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া পুরনো জরাজীর্ণ ভবন, খাবারের নিম্নমান সহ নানা সমস্যার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যখন বৃষ্টি হয় নালাগুলা সবসময় পরিষ্কার থাকে না, যাতে প্রচুর মশা হয়, আর মশার কারণে রুমে ঠিকমতো থাকা যায় না। বাথরুমগুলো বেশি বেশি অপরিষ্কার থাকে, এগুলো নিয়মিত পরিষ্কার দেওয়া হয় না। ভাতের সাথে আপনার পোকা থাকে, তারপরে যে রান্না বান্না করে এগুলো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মানে কতটা নিম্ন স্তরের খাবার। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে হলের দখলদারদেরও পালাবদল হয়। ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বজায় রাখতে ও হলগুলো দখলে রাখতে সবসময় মরিয়া থাকে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। বিষয়টি স্বীকার করলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অনেক সময় দেখা যায় যে হলে যারা ছাত্র সিট ছেড়ে দেওয়া অথবা পাশ করার পরেই তাদেরকে ডাবলিং টাকার জন্য চাপ দেওয়া, এই বিষয়গুলো থাকে, সেখান থেকে মূলত সমস্যাগুলো তৈরি হয়। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের পাশাপাশি শিক্ষার্থীরাও বলছেন দীর্ঘদিন ধরে কোনো ছাত্র প্রতিনিধি না থাকায় হলগুলো নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। জেনারেল ছাত্ররা সাধারণত তাদের দাবি দেওয়া কোনো মতে তুলে ধরতে পারে না। 100 বা হল সংসদ থাকলে আমাদের দাবি দেওয়াগুলো আমরা তুলে ধরতে পারতাম। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে হলগুলো সমস্যা সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। বিশাল সংস্কারের প্রয়োজন এবং তার জন্য বিশাল বাজেটের প্রয়োজন। এই বিষয়গুলো আমি মঞ্জুরি কমিশনের কাছে লিখেছি যে বাজেট পাওয়ার সাপেক্ষে আমরা আমাদের এই লং টার্ম প্ল্যানগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব। বিশ্ববিদ্যালয় শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীকেই নির্ভর করতে হয় শাটল ট্রেনের উপর। এই কারণে যাতায়াত সমস্যাও প্রকট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সুপ্রভাত বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনে আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 20 মার্চ এক সপ্তাহের মধ্যে প্রাথমিক 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 19 মার্চ রাজধানীর প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় আবরারকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এই ঘটনায় বাসটির মালিক কারাগারে আছেন। বরগুনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। 3 দিনের মাথায় আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। শিক্ষকরা জানান, মঙ্গলবার সকাল 9টার দিকে সদর উপজেলার মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে 2য় শ্রেণীর কক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। ক্লাস শুরুর আগ মুহূর্তে বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসের বাইরে ছিল। বিদ্যালয়ের অন্য কক্ষের গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে বলে জানান প্রধান শিক্ষক। এর আগে গত শুক্রবার তালতলি PK সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভবনের গ্রেড বিম ভেঙে এক শিক্ষার্থী নিহত ও 5 জন আহত হয়।
আমাদের স্কুলের ছাদটা ভেঙে পড়ছে, আমাকে ওই ক্লাসে ঢুকতে অনেক ভয় করে। অনেক জোরে একটা শব্দ হয়েছে, শব্দ আমি আসি, এসে আমার অন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাও আসে, এসে দেখি যে ওই জায়গাটা ভেঙে পড়ছে। অনেক ঝুঁকির ভিতর আছি, আমার প্রতিটা রুমই এরকম। এবার প্রবাসের খবর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। এ ব্যাপারে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বৈঠকে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য সুবিধা সহ এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থাও। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সোমবার সকাল ৯টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করতে আসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সকাল ৯:১৫ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে তার বৈঠক শুরু হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম এ বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উঠে আসে। তবে ৫০ মিনিট স্থায়ী আলোচনার বড় অংশ জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে চায় বাংলাদেশ। আমাদের বিরাট সমুদ্র আছে, সমুদ্র এলাকা, সেই সুযোগের যদি আপনারা সুযোগ নেন তাহলে আপনারা ওখানে আপনাদের যে ইন্ডো স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে এবং ইন্ডো স্পেসিফিক বিজনেস ফোরাম, সেই মাধ্যমে আপনারা ওখানে ব্যবসা বাণিজ্য ভালো করলে আপনাদেরও ভবিষ্যৎ খুব ভালো হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এজন্য সুশাসন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রগতির উপর গুরুত্বারোপ করেছেন মাইক পম্পেও। এদিকে বৈঠক শেষে বাংলাদেশ দূতাবাসে আসেন একে আব্দুল মোমেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্যাপস্টোন ফেলোদের দেশের উন্নয়নে আরও অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাপস্টোন কোর্স শেষ করা সামরিক ও বেসামরিক পেশাদার প্রকৌশলী শিল্পপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি সফলভাবে কোর্স শেষ করায় প্রতিনিধি দলকে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কোর্স সমাজে শ্রেণী বৈষম্য কমিয়ে সামাজিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় বঙ্গভবনে কর্মকর্তা এবং কমান্ড্যান্ট অফ ডিফেন্স স্টাফ কলেজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বান্দরবনে সাংগ্রাই উৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শোভাযাত্রার জন্য মুখোশ তৈরি আর আলপনা আঁকায় ব্যস্ত মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। নতুন পোশাক কিনতে স্থানীয় বাজারগুলোতে বাড়ছে ভিড়। সবার অংশগ্রহণে উৎসব সফল হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বান্দরবন প্রতিনিধি এস বাসু দাসের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নতুন বছরকে বরণ করে নিতে চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশুক ও মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করে থাকে। সমতলের মানুষদের কাছে যা বৈশাখী উৎসব নামে পরিচিত। উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠ পূজা, পবিত্র বুদ্ধ মূর্তি স্নান, জলকেলি সহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। পোস্টার, ব্যানার আর মুখোশ তৈরিতে ব্যস্ত তরুণ তরুণীরা। পাহাড়ি বাঙালি যারা সবাই তো নববর্ষে ফিল করে, সবাই ওই দিনটার জন্য অপেক্ষা করে। আমার জন্য লুঙ্গি, শার্ট, তারপর ছোট ভাইয়ের জন্য কিছু লুঙ্গি পরবো, নেব। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের অন্যান্য বারের চেয়ে এবারে অনেক বেচা কিনা যথেষ্ট ভালো। 13 তারিখ সকাল 8:30টায় আমরা মঙ্গলময় শোভাযাত্রার মাধ্যমে আমাদের সাংগ্রাই আমরা সূচনা করতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাংগ্রাই উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আমরা 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রুপটপেও আমাদের ফোর্স থাকবে, বাইনোকুলার নিয়ে আমরা রুপটপ থেকেও আমরা এটা তদারকি করব। সার্বিকভাবে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আগামী 13 এপ্রিল শুরু হওয়া ঐতিহ্যবাহী এই উৎসব চলবে 16 তারিখ পর্যন্ত। অন্যবারের তুলনায় এবারের আয়োজন আরো জমজমাট হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, বান্দরবান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে
আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়, সতীর্থদের হাহাকারের হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন সম্পন্ন। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা, আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রে পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চায় বাংলাদেশ। পম্পেওর সঙ্গে বৈঠকে সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *দিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।